নম্বর 14 উত্থাপনের জন্য মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী পরিকল্পনা মন্ত্রী প্রস্তাব করছি যে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 672 কোটি 15 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, যেহেতু এই দাবির উপর আলোচনা না করার ব্যাপারে নোটিশদাতা মাননীয় সদস্যগণ সম্মত হয়েছেন, সেহেতু এটি সরাসরি ভোটে দিচ্ছি। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাব মতো পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 672 কোটি 15 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 14 মহান সংসদে গৃহীত হলো। আমি এখন দাবি নম্বর 15 উত্থাপনের জন্য মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য মন্ত্রী প্রস্তাব করছি যে বাণিজ্য মন্ত্রণালয় খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 328 কোটি 25 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবি নম্বর 15-র উপর 28 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্য হতে মোট 3 জনকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাবো। প্রথমেই কুষ্টিয়া 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আফজাল হোসেন, আপনার সময় 2 মিনিট। নেই। চুয়াডাঙ্গা 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রুহুল আমিন, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ রুহুল আমিন, চুয়াডাঙ্গা 2 প্রস্তাব করছি যে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপনকল্পে হিসাবের খাত 117 বাণিজ্য মন্ত্রণালয় শিরোনামাধীন 15 নাম দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা বাংলাদেশের বাজার ব্যবস্থাপনায় যেই বিষয়গুলো লক্ষ্য করি, আমরা যদি বাজার নিয়ন্ত্রণ করতে যাই, যেই বিষয়গুলো আমাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়, তার ভিতরে লাইসেন্স এবং অনুমোদন খাত খুবই গুরুত্বপূর্ণ, কাস্টমস ক্লিয়ারেন্স খুবই গুরুত্বপূর্ণ, সরকারি ক্রয় ও টেন্ডার, এখানে দুর্নীতি যদি দূর করা যায় তাহলে গুরুত্বপূর্ণ, বাজার সিন্ডিকেট এটা যদি ভেঙে দেওয়া যায় এটাও আমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ, রপ্তানি খাতের নীতি বৈষম্য দূর করা গুরুত্বপূর্ণ। ঢাকা শহরের ভিতরে 53টি পরিবহন টার্মিনালে প্রতিদিন 2 কোটি 21 লাখ টাকা চাঁদা ওঠে। চট্টগ্রাম বন্দরে প্রতিদিন 2 কোটি 25 লাখ টাকা চাঁদা ওঠে। 15,000 সিএনজি ঢাকা শহরে চলে, যেখান থেকে প্রতিদিন 27 লক্ষ টাকা চাঁদা ওঠে। এভাবে ছোট ছোট প্রত্যেকটা জায়গায় একেবারে টেবিল ওয়াইজ চাঁদা হয়। বিভিন্ন টার্মিনালে চাঁদা ওঠে, রিক্সা ব্যাটারি চালিত রিক্সায় চাঁদা ওঠে। মাননীয় স্পিকার, এই চাঁদাগুলো যদি কমিয়ে আমরা বাজারের উপরে প্রয়োগ করতে পারতাম তাহলে বাজার ব্যবস্থাপনা ভালো হতো, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকতো, মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকতো। এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা খুবই জরুরি মাননীয় স্পিকার। শুধুমাত্র আমরা যদি বরাদ্দ বাড়াই তাহলে বাজার কখনো নিয়ন্ত্রণ হবে না। এই বিষয়গুলো লক্ষ্য রাখার জন্য আমি মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ মাননীয় সদস্য। রংপুর 1 আসনের মাননীয় নির্বাচিত সদস্য জনাব মোহাম্মদ রায়হান সিরাজি, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ।
মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি 2026-27 অর্থ বছরের বাজেটে হিসাবের খাত 117, বাণিজ্য মন্ত্রণালয় শিরোনামাধীন 15 নং দাবির ওপর নীতিগত ছাঁটাই প্রস্তাব উত্থাপন করছি। প্রস্তাব করছি যে উক্ত দাবির মোট বরাদ্দ হতে 1 টাকা হ্রাস করা হোক। মাননীয় স্পিকার, বাণিজ্য একটি দেশের অর্থনীতির প্রাণশক্তি। উৎপাদন, বাজার ব্যবস্থা, রপ্তানি, আমদানি, বিনিয়োগ, শিল্পায়ন এবং কর্মসংস্থানের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রম সরাসরি সম্পৃক্ত। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে সরবরাহ ব্যবস্থা, মূল্যস্ফীতি, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং বাণিজ্যিক প্রতিযোগিতা মোকাবেলায় একটি দক্ষ ও আধুনিক বাণিজ্য নীতি অপরিহার্য। মাননীয় স্পিকার, দেশের অভ্যন্তরীণ বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। বাজারে কৃত্রিম সংকট, মজুতদারি, অসাধু সিন্ডিকেট, মূল্য কারসাজি ও ভেজাল প্রতিরোধে আরও কঠোর নজরদারি প্রয়োজন। ভোক্তার স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং জোরদার, ডিজিটাল মূল্য তথ্য ব্যবস্থা চালু এবং প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মাননীয় স্পিকার, আমি বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে দাবি জানাই, উত্তরাঞ্চলে কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ উৎসাহিত করা হোক। আলু, ভুট্টা, কৃষিজাত পণ্যের নতুন আন্তর্জাতিক বাজার সৃষ্টি করা হোক। রপ্তানিযোগ্য কৃষি পণ্যের মান নিয়ন্ত্রণ ও সার্টিফিকেশন সহজ করা হোক। কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের বাজার সংযোগে সহায়তা প্রদান করা হোক। মাননীয় স্পিকার, আমার এই নীতিগত ছাঁটাই প্রস্তাবের উদ্দেশ্য কোনোভাবেই বরাদ্দ কমানো নয়, বরং বাণিজ্য মন্ত্রণালয়ের নীতি, কার্যক্রম, বাজার ব্যবস্থা, রপ্তানি সম্প্রসারণ, ভোক্তা অধিকার সুরক্ষা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় বাণিজ্য মন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 1 টাকা দিয়ে 1 বছর পার করার জন্য প্রস্তাবকারী মাননীয় সদস্য যদি সাথে একটু ফু দিয়ে দিতেন সুবিধা হতো। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালন ব্যয় 87% মোট ব্যয়ের, আর 13% হচ্ছে আপনার উন্নয়ন ব্যয়। মাননীয় স্পিকার, কতগুলি মন্ত্রণালয় ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, কতগুলি প্রশাসনিক মিনিস্ট্রি। এই মন্ত্রণালয়ের প্রশাসনিক কাজই বেশি, উন্নয়নের পার্টটা কম। আর প্রস্তাবিত মঞ্জুরি দেশের বাণিজ্য সম্প্রসারণ, রপ্তানি বহুমুখীকরণ, বাণিজ্য সহযোগীকরণ সরকারের এইসব নীতির সাথে সঙ্গতিপূর্ণ। এই অর্থ দেশের বাণিজ্য খাতের উন্নয়ন, ব্যবসায়িকদের স্বার্থ সংরক্ষণ, মসৃণ এলডিসি গ্র্যাজুয়েশন ও স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে ব্যয় করা হবে। এখানে অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। সর্বোপরি এই মঞ্জুরি অর্থ দেশের বাণিজ্য খাতের উন্নয়ন, সম্প্রসারণ, রপ্তানি সংরক্ষণ, বহুমুখীকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও জনস্বার্থে অপরিহার্য। তাই মাননীয় স্পিকার, এই মঞ্জুরি প্রস্তাব, ছাঁটাই প্রস্তাবগুলি প্রত্যাখ্যান করে প্রস্তাবটি গ্রহণ করার জন্য, অনুমোদনের জন্য জাতীয় সংসদে প্রস্তাব করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আফজাল হোসেন, জনাব মোহাম্মদ দেয়নি, আমি দুঃখিত, জনাব আফজাল হোসেন অনুপস্থিত। জনাব মোহাম্মদ রুহুল আমিন এবং জনাব মোহাম্মদ রায়হান সিরাজির ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ করা হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রস্তাব মতো বাণিজ্য মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 328 কোটি 25 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে।
অতএব দাবি নম্বর 15 মহান সংসদে গৃহীত হল। আমি এখন দাবি নম্বর 16 উত্থাপনের জন্য মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ডক্টর খলিলুর রহমান, পররাষ্ট্রমন্ত্রী, এই মর্মে প্রস্তাব করছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 1,844 কোটি 43 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবি নম্বর 16-র উপর মোট 26 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্যে মোট 4 জন মাননীয় সদস্যকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাবো। প্রথমেই সাতক্ষীরা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব GM নজরুল ইসলাম। আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি GM নজরুল ইসলাম সাতক্ষীরা 4 প্রস্তাব করিতেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সরকারের নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 118 পররাষ্ট্র মন্ত্রণালয়ের শিরোনামাধীন 16 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, প্রচলিত প্রথায় আমরা কথা বলে যাচ্ছি, ছাড়াই প্রস্তাব উত্থাপন করে যাচ্ছি। রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, জনগণও দেখতে পাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের একটি গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়। পররাষ্ট্র বিষয়ক নীতি নির্ধারণী কি হবে, কি করা উচিত এ বিষয়ে তারা কার্যক্রম করে থাকেন। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি মাননীয় মন্ত্রীর মধ্যে করেছেন যে উন্নয়ন এবং পরিচালনা ব্যয়, আমার মনে হয় এখানে পরিচালনা ব্যয় সবচেয়ে বেশি। তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দেশে আমাদের দায়িত্বশীলগণ থাকেন, পররাষ্ট্র মন্ত্রণালয় পরিচালনায় দায়িত্বশীল থাকেন, এলাকাও থাকেন, তাদের উন্নয়ন, তাদের ব্যাপারের খরচটার সংখ্যা বেশি হতে পারে, কথা আমাদের জানা নাই। উন্নয়নটা কি এটা আমাদের জানা দরকার। এরপরে মাননীয় স্পিকার, পররাষ্ট্র বিষয় হলো দেশের একটা মান সম্মান এখানে জড়িত থাকে। আমাদের যে সমস্ত দায়িত্বশীল বিদেশে অবস্থান করেন সেখানের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের দেশের ভাবমূর্তি সেখানে তুলে ধরার ব্যাপারও কাজ করা দরকার। কিন্তু এগুলো আমরা খুব বেশি চাক্ষুষ দেখতে পাচ্ছি না। আমাদের দেশে ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ইদানিং কোনো বক্তব্য, যেমন আমাদের দেশে অন্য দেশে পররাষ্ট্রমন্ত্রীরা আসেন, যেমন দীনেশ ত্রিবেদী ভারতীয় কূটনীতিক এখানে সব বক্তব্য দিয়েছেন, আপনি জানেন, যেটা আমাদের দেশ এবং ধন্যবাদ মাননীয় সদস্য। রংপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রায়হান সিরাজি। আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 2026-27 অর্থ বছরের বাজেটে হিসাব খাত 118 পররাষ্ট্র মন্ত্রণালয় শিরোনামাধীন 16 নং দাবির ওপর নীতিগত ছাঁটাই প্রস্তাব উত্থাপন করছি। প্রস্তাব করছি যে উক্ত দাবির মোট বরাদ্দ হতে 1 টাকা হ্রাস করা হোক। মাননীয় স্পিকার, আমাদের অর্থনীতি বড়ই নিষ্ঠুর। অনেক প্রস্তাব পাশ হচ্ছে 1 টাকা কমাবার জন্য, আমরা উদার হতে পারছি না। তাই আমি এই ছাঁটাই প্রস্তাব থেকে বের হয়ে এসে, যদিও অর্থনীতি নিষ্ঠুর, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি গতকালকে দেখেছি উনি শক্তভাবে একটি কথা বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা উনি বাস্তবায়ন করবেন। আমি এই জন্য ছাঁটাইয়ের জায়গা থেকে বেরিয়ে এসে আমি একটা প্রস্তাব করতে চাই, আগামী একনেক বৈঠকে আমার বাছাইকৃত প্রস্তাবটি তিস্তা মহাপরিকল্পনা যেন উত্থাপন করে বরাদ্দ পাশ করা হয়। এটি যদি করা হয় তাহলে আমরা খুশি হব, কারণ আমাদের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু, উনি জাগো বাহে তিস্তা বাঁচাই, উনি এমন জাগান জাগিয়েছেন, ঘুমের ট্যাবলেট কাজ করছে না মাননীয় স্পিকার। তাই যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা আগামী এক বৈঠকে যেন মাননীয় প্রধানমন্ত্রী
পদ্মার মতো বরাদ্দ ঘোষণা দিয়ে উত্তরাঞ্চলের 2 কোটি মানুষের মুখে হাসি ফুটান। উনি তিস্তা পারে যাবেন, আমি তিস্তা পারের এমপি হিসাবে দাওয়াত দিচ্ছি। আমার তিস্তার সুস্বাদু বৈরালি মাছ দিয়ে আমরা আমাদের 28 চালের ভাত দিয়ে ওনাকে আপ্যায়ন করাবো ইনশাআল্লাহ। আমরা মঞ্চে উঠবো না, আমরা গ্যালারিতে থাকবো। আমরা ক্রেডিট নিতে চাই না। প্রয়োজনে আমরা 16 দিন নয় 16 বছর মাননীয় প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা বসে থাকবো। মাননীয় স্পিকার, আমি আমার এই বাছাই প্রস্তাবটি যেহেতু ছাঁটাই হানায় পিষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য বাছাই প্রস্তাবটি আগামী। ধন্যবাদ মাননীয় সদস্য। চট্টগ্রাম 16 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম। জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম নেই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দুঃখিত, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16 প্রস্তাব করছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 118 পররাষ্ট্র মন্ত্রণালয়ের শিরোনামাধীন 16 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, পররাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। দেশের বামমূর্তি সংরক্ষণ, পররাষ্ট্রনীতি প্রণয়ন এবং বাস্তবায়ন, কূটনৈতিক মিশন, আন্তর্জাতিক সম্পর্ক, কনসুলার সেবা সহ মিশন বৃদ্ধি সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। এক্ষেত্রে আমার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে কথাটি বলছি, বাংলাদেশের সর্বোচ্চ 82% রেমিটেন্স যোদ্ধা হচ্ছে মধ্যপ্রাচ্যে প্রায় 50 লক্ষাধিক। বাংলাদেশের বৈশ্বিক পরিস্থিতির কারণে ওই সমস্ত রেমিটেন্স যোদ্ধারা আজকে বিভিন্ন সমস্যার সম্মুখীন। মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ইতিমধ্যে আমরা একটি অর্জন করতে পেরেছি। আমরা জাতিসংঘের বৈঠকের সভাপতি নির্বাচিত হওয়ায় আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বললি, আমাদের সর্বোচ্চ রেমিটেন্স যোদ্ধা মধ্যপ্রাচ্যে এখন কঠিন সমস্যা আছে, যেখানে কর্মবিষয় বন্ধ, যেখানে ট্রান্সফার বন্ধ, তনজ্জুল যেটা বলে ট্রান্সফার কফিল চেস, এটা বন্ধ হয়ে গেছে। বিশেষ করে আরব আমিরাতে 15 লক্ষ আজকে রেমিটেন্স যোদ্ধারা দিন গুনতেছে 70 টাকা হারে 70 দিরহাম আজকে জরিমানা দিয়ে, যেহেতু তাদের ঋণই বন্ধ হয়ে গিয়েছেন এবং যারা লো প্রফেশনে আছেন তাদের ঋণই এখন বন্ধ। এজন্য আর মোজাম্বিকে আমাদের নতুনভাবে কনসুলার তৈরি করার জন্য আমি অনুরোধ করছি, সেখানে 800 শতাধিক আমাদের রেমিটেন্স যোদ্ধারা আছে। অপরদিকে সাউথ আফ্রিকার সেই আমাদের সক্ষমতা বৃদ্ধির জন্য আমি অনুরোধ করছি, রেমিটেন্স যোদ্ধাদের প্রতি গুরুত্ব দেওয়া না হলে বাংলাদেশের অবস্থা ভালো হবে না। এজন্য আজকে পররাষ্ট্রমন্ত্রী মহোদয়কে অধিক নজর দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে মধ্যপ্রাচ্যের দিকে নজর দেওয়ার জন্য অনুরোধ রেখে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। চুয়াডাঙ্গায় 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মাসুদ পারভেজ। জনাব মাসুদ পারভেজ, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার দাবিটি উত্থাপন করছি। আমি জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ, সংসদ সদস্য চুয়াডাঙ্গা 1, প্রস্তাব করিতেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 108 পররাষ্ট্র মন্ত্রণালয় শিরোনামাধীন 16 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আমার দাবির পক্ষে আমার বক্তব্য উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, গত বছরের তুলনায় এই বছরে 80 কোটি টাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। এ বিষয়ে আমার বক্তব্য নয়। মাননীয় স্পিকার, এটা আরও বেশি বৃদ্ধি হতে পারে, সেটাও আমাদের বক্তব্য নয়। বক্তব্য হচ্ছে এই জায়গায় যখন দেখি মাননীয় স্পিকার, আমাদের যে পররাষ্ট্র নীতি রয়েছে সেটার আমরা জানি যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এই স্লোগানকে সামনে রেখে আমরা বিগত সময়ে যেটা দেখে এসেছি যে অন্য সকলের সাথে বৈরিতা করে কোনো নির্দিষ্ট দেশের প্রতি আমাদের বন্ধুত্বের কারণে আমরা সকল জায়গা থেকে বৈষম্যের শিকার হয়েছি। কিভাবে হয়েছি তার বাস্তব উদাহরণ আমাদের রোহিঙ্গা সংকট। মাননীয় স্পিকার, দীর্ঘদিন যাবৎ 10 লক্ষের অধিক রোহিঙ্গা আমাদের বাংলাদেশে প্রবেশ করে 24 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তারা একটা জায়গা ধরে বসে আছে, কিন্তু সেখান থেকে আমাদের এই পররাষ্ট্র নীতি তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানোর মতো এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। মাননীয় স্পিকার, এখানে আমাদের বক্তব্য যে যখন পার্শ্ববর্তী দেশ থেকে মাদক এবং ব্যক্তিদেরকে, অবৈধ ব্যক্তিদেরকে আমাদের দেশে পুশ ইন করা হয়, তখন আমাদের পররাষ্ট্রনীতি কোনো জোরালো কোনো ভূমিকা রাখতে পারে না। এই জায়গায় আমাদের বক্তব্য। মাননীয় স্পিকার, যখন আমরা দেখতে পারি যে আমাদের বিদেশে আমাদের শ্রম মার্কেটের সবচেয়ে বড় রেমিটেন্স যোদ্ধারা বিপদের সম্মুখীন হয়, জেল জরিমানার সম্মুখীন হয় বা দুর্ঘটনাজনিত কোনো সমস্যার সম্মুখীন হন,
তাদেরকে ফেরত নিয়ে আসার ক্ষেত্রে বা উত্তরণের ক্ষেত্রে আমরা যখন কোনো উদ্যোগ দেখি না, তখন আমাদের সেখানে বক্তব্য আছে মাননীয় স্পিকার। যখন দেখি আমাদের দেশের লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার হয়েছেন, সেটা ফেরত নিয়ে আসতে ব্যর্থ হয়, সেখানে আমাদের। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যদের তাদের বক্তব্যের জন্যে। বর্তমানের এই পরিবর্তনশীল এবং ভূ রাজনৈতিকভাবে জটিল বিশ্ব ব্যবস্থায় একটি রাষ্ট্রের উন্নয়ন ও নিরাপত্তা অনেকাংশেই তার দূরদর্শী ও সক্রিয় কূটনৈতিক তৎপরতার উপর নির্ভর করে। আমাদের কূটনীতির মূল লক্ষ্য হচ্ছে সবার আগে বাংলাদেশ ফার্স্ট, যার অভূতপূর্ব সাম্প্রতিক উদাহরণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর ঐতিহাসিক মালয়েশিয়া এবং চীন সফর। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আমাদের জনগণের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। প্রস্তাবিত ১,৮৪৪ কোটি ৪৩ লক্ষ টাকা কোনো সাধারণ ব্যয় নয়, বরঞ্চ এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করার একটি কৌশলগত বিনিয়োগ। আমি উল্লেখ করতে চাই, দক্ষিণ এশিয়া অঞ্চলে আমাদের প্রস্তাবিত প্রায় ১,০০০ কোটি টাকার বাজেটের তুলনায় আমাদের হিসাব অনুযায়ী ভারতের বিদেশ মন্ত্রণালয়ের বাজেট বাংলাদেশের টাকায় প্রায় ২৯,০০০ কোটি টাকা ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট ৩,৪০০ কোটি টাকা, যেটা আমাদের প্রায় দ্বিগুণ। ছাঁটাই প্রস্তাব অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত ১৬ নম্বর দাবি হ্রাস করে ১ টাকায় নামিয়ে আনা হলে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের দূতাবাসগুলি বন্ধ করে দিয়ে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক লাল সবুজের পতাকা নামিয়ে ফেলতে হবে, বন্ধ করে দিতে হবে প্রবাসীদের দেওয়া আমাদের সকল সেবা। জাতিসংঘের সদস্য হিসাবে বার্ষিক প্রদেয় চাঁদা আমরা দিতে পারবো না, যার ফলে জাতিসংঘে আমাদের সদস্যপদ স্থগিত হয়ে যেতে পারে। সম্পূরক বরাদ্দ সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৫-২৬ অর্থ বছরে মোট বরাদ্দ ছিল ১,৭৬৪ কোটি ৩৮,৯২,০০০ টাকা। তন্মধ্যে পরিচালন বাজেটে বরাদ্দ ছিল ১,৫৪২ কোটি ৪০,৫১,০০০ টাকা এবং উন্নয়ন বাজেটে বরাদ্দ ছিল ২২১ কোটি ৫১ লক্ষ টাকা। ২০২৬-২৭ অর্থ বছরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট প্রাক্কলন করা হয়েছে ১,৮৪৪ কোটি ৪৩ লক্ষ টাকা, যার মধ্যে পরিচালন বাজেটে ১,৬১০ কোটি টাকা প্রাক্কলনের পাশাপাশি উন্নয়ন বাজেটে প্রাক্কলন করা হয়েছে ২৩৪ কোটি ৪৩ লক্ষ টাকা। গত বছরের তুলনায় ২০২৬-২৭ অর্থ বছরে ৪.৫৩৬% বেশি বরাদ্দের প্রাক্কলন করা হয়েছে। এখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেটে বড় একটা অংশ ব্যয় করা হয় বিদেশে অবস্থিত আমাদের দূতাবাসগুলির কার্যক্রম পরিচালনা করার জন্যে। টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ওঠানামার কারণে প্রকৃত ব্যয় বৃদ্ধির হার আরও কম হতে পারে, যেটা আমরা সম্পূরক বাজেট পাশ করার সময় দেখেছি কয়েকদিন আগে। পরিচালন বাজেট বৃদ্ধির যৌক্তিকতা আমি আপনাদেরকে জানাচ্ছি। প্রথম, মালয়েশিয়ায় জোহর বাহরু, যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ডেট্রয়েট, আর্জেন্টিনার বুয়েন্স আয়ারেস ও আয়ারল্যান্ডের ডাবলিনে নতুন মিশন খোলা হয়েছে। উক্ত 4টি মিশনের কার্যক্রম আগামী অর্থবছরে শুরু করার জন্য মোট 30 কোটি 39,95,000 টাকার বরাদ্দ রাখা হয়েছে। রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মিয়ানমারের বিরুদ্ধে ইসলামিক সম্মেলন সংস্থার পক্ষে গাম্বিয়ার দায়ের করা মামলা পরিচালনার জন্য 16 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মন্ত্রণালয়ের 4টি ইউনিট ও বিদ্যমান 83টি মিশনের পরিচালন ব্যয় মেটানোর জন্য অবশিষ্ট 21 কোটি 19,54,000 টাকা অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। এই বৃদ্ধির উল্লেখযোগ্য অংশ খরচ হচ্ছে কর্মচারীদের বেতন ভাতা নির্বাহ করার জন্য। উন্নয়ন বাজেটের যৌক্তিকতা আমি বলছি,
2026-27 অর্থ বছরের সংশোধিত বাজেটের উন্নয়ন খাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন 5টি প্রকল্পের অনুকূলে সর্বমোট 234 কোটি 43 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জার্মানির বার্লিনে বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের অনুকূলে 17 কোটি 62 লক্ষ 50 হাজার টাকা, সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের অনুকূলে 45 কোটি টাকা, অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ চ্যান্সারি ভবন নির্মাণ প্রকল্পের অনুকূলে 120 কোটি 12 লক্ষ টাকা, মিশরের কায়রোতে বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স এবং আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের অনুকূলে 3 কোটি 1 লক্ষ টাকা এবং অননুমোদিত প্রকল্পের জন্য 48 কোটি 67 লক্ষ 50 হাজার টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, আমি প্রস্তাব করছি ছাঁটাই প্রস্তাব গ্রহণ না করে দাবি নম্বর 16 সম্পূর্ণভাবে গ্রহণ করা হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব জি.এম. নজরুল ইসলাম, জনাব মোহাম্মদ রায়হান সিরাজি, জনাব মাসুদ পারভেজ এবং জনাব মোহাম্মদ জহিরুল ইসলামের ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ করা হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের প্রস্তাব মতো পররাষ্ট্র মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 1,844 কোটি 43 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 16 মহান সংসদে গৃহীত হলো। আমি এখন দাবি নম্বর 17 উত্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বেশি জোরে না বললেই কি পাশ হয়? মাননীয় স্পিকার, আমি সালাউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে প্রস্তাব করছি যে প্রতিরক্ষা মন্ত্রণালয় খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 42,497 কোটি 45 লক্ষ 39 হাজার টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, যেহেতু এ দাবির উপর আলোচনা না করার ব্যাপারে নোটিশদাতা মাননীয় সদস্যগণ সম্মত হয়েছেন, সেহেতু এটি সরাসরি ভোটে দিচ্ছি। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ এর প্রস্তাব মতো প্রতিরক্ষা মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 42,497 কোটি 45 লক্ষ 39 হাজার টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 17 মহান সংসদে গৃহীত হলো। দাবি নম্বর 18, আমি এখন
দাবি নম্বর 18 উত্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওইটা পৃষ্ঠার মধ্যে উল্টাইতে পারিনি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে প্রস্তাব করছি যে সশস্ত্র বাহিনী বিভাগ খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থবছরের প্রয়োজনীয় পরিচালন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে 43,90,00,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, যেহেতু এ দাবির উপর আলোচনা না করার ব্যাপারে নোটিশদাতা মাননীয় সদস্যগণ সম্মত হয়েছেন, সেহেতু এটি সরাসরি ভোটে দিচ্ছি। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদের প্রস্তাব মতো সশস্ত্র বাহিনী বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 43,90,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 18 মহান সংসদে গৃহীত হলো। আমি এখন দাবি নম্বর 19